বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে মাত্র 150 রানে অল আউট হয়ে গেছে টিম ইন্ডিয়া। জাসপ্রীত বুমরা জাস্ট আগুন। টসে জিতে এই কন্ডিশনে এই উইকেটে টিম ইন্ডিয়ার কি উচিত হয়েছে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া? অস্ট্রেলিয়া মাত্র 67 রানে তাদের 7 উইকেটের পতন। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে 150 রানে অল আউট হয়ে গেছে, তার জবাবে টিম অস্ট্রেলিয়া মাত্র 67 রানে তাদের 7টা ব্যাটার অলরেডি আউট হয়ে গেছে। আলোচনা করব সমস্ত বিষয় নিয়ে। প্রথম টেস্টের প্রথম দিনে আলোচনার জন্য অনেকগুলা বিষয় অলরেডি হাজির। আলোচনা করব সবগুলা বিষয় নিয়ে। তবে তার আগে প্রতিবারের মতো বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখে থাকেন সেখানে পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ নিয়ে। বর্ডার গাভাস্কারের টেস্ট সিরিজের আজকে প্রথম দিন শেষ হলো। প্রথম দিন শেষে কে কোন জায়গায় আছে তা নিয়ে আলোচনা করব। দেখেন, সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে টস। অনেকেই দেখলাম খেলা শেষ হওয়ার পরে এবং টিম ইন্ডিয়ার ইনিংসটা শেষ হওয়ার পরই আলোচনা এবং সমালোচনা শুরু করেছেন যে এই কন্ডিশনে টস জিতে টিম ইন্ডিয়া কেন আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল। যারা এই ধরনের আলোচনা সমালোচনা করছেন তারা আসলে না জেনেই করছেন। যে মাঠে খেলা হচ্ছে সেই মাঠের পরিসংখ্যান বলছে এই মাঠে যারাই আগে ব্যাট করেছে অর্থাৎ প্রথম ইনিংস এবং থার্ড ইনিংস ব্যাট করেছে তারাই জয়ের পাল্লা ভারী কিংবা জয়ের পাল্লা বেশি। এখন যে পিচটাতে খেলা হচ্ছে এই পিচটা সবাই দেখেছেন, এখানে পেস বোলারদের জন্য মানে স্বর্গরাজ্য, টোটাল বল দেখাই যাচ্ছে না ক্লিয়ারলি। সেই জায়গায় আপনি টিম ইন্ডিয়া যদি টসে জিতে ফিল্ডিং করতো তার মানে সেকেন্ড ইনিংস ব্যাট করতো আর চতুর্থ ইনিংস ব্যাট করতো। টেস্ট ম্যাচে চতুর্থ ইনিংসে গিয়ে ব্যাট করাটা কতটা কঠিন আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা সমালোচনা করছেন তাদেরকে বলবো দ্বিতীয় ইনিংস এবং চতুর্থ ইনিংসে ব্যাট করার চাইতে ফার্স্ট ইনিংস এবং থার্ড ইনিংস ব্যাট করা অবশ্যই ভালো এবং বুদ্ধিমত্তার পরিচয়। এখানে টিম ইন্ডিয়ার কোচ বলেন কিংবা ক্যাপ্টেন বলেন যারাই সিদ্ধান্ত নিয়েছে আমার দৃষ্টিতে সঠিক সিদ্ধান্ত ছিল। এই উইকেটে হয়তো প্রথম ইনিংসে হয়তো 200-250 রান হতো। পিচটা যতটা বোলিং পিচ তার চাইতে কিন্তু বোলাররা ভালো বল করছে, ভালো লাইন লেন্থে বল করছে, যার কারণে ব্যাটসম্যানদের আউট করতে ওরা সক্ষম হচ্ছে। দেখেন ইন্ডিয়া অল আউট হয়ে গেছে, প্লাস 7টা উইকেট ফালাই দিছে আপনার অস্ট্রেলিয়া, তার মানে 17টা উইকেট একদিনে পরে যাওয়া মানে আপনার বুঝতে হবে যে এখানে বোলাররা সুবিধা পাচ্ছে। প্লাস বোলাররা সুবিধা পাচ্ছে শুধু বললে এভাবে বোঝা যাবে না জিনিসটা, বোলাররা ভালো লাইন লেন্থে বল করছে। শুরু থেকে যদি আমি টসের ব্যাপারটা তো গেল ক্লিয়ার, আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন যে এই উইকেটে আসলে টিম ইন্ডিয়ার সিদ্ধান্তটা আমি অন্তত এগ্রি করি যে এই পিচে ফার্স্ট ইনিংস এবং থার্ড ইনিংস ব্যাট করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। সুতরাং টস নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, আপনাদের কাছেও মনে হয় না আর কোনো অভিযোগ বা সমালোচনা করার মতো কিছু আছে। সঠিক সিদ্ধান্ত। এখন আসি টিম ইন্ডিয়া যেভাবে তাদের ব্যাটিং অ্যাপ্রোচটা করেছে সেটা অনেকটা দৃষ্টিকটু লেগেছে, কারণ শর্ট সিলেকশনে টিম ইন্ডিয়া অনেক জায়গায় ভুল করেছে, অনেকগুলা। শুরু থেকে যদি বলি জেসওয়াল রান করেছে 0। জেসওয়ালের শর্ট সিলেকশনটা দেখেন আপনি, এই
সে মানে দ্বিধা দ্বন্দ্বে, এটা কি করবে, ছাড়বে না খেলবে, এই একটা দ্বিধা দ্বন্দ্ব ছিল। তারপরে আসেন কে এল রাহুল। আমি জানি কে এল রাহুল নিয়ে অনেকেরই এখানে দ্বিমত আছে আউটটা নিয়ে, এবং আমারও দ্বিমত আছে। তো আমার আসলে আমার সাইড থেকে কি বলার আছে কে এল রাহুলের আউটটা নিয়ে। দেখেন, থার্ড আম্পায়ার মেন আম্পায়ার তো আউট দেয় নাই। থার্ড আম্পায়ার টিভি আম্পায়ার যে ছিল, সে ক্লিয়ার বুঝতে পারে নাই এটা কি ব্যাটে টাচ হয়েছে নাকি ব্যাট প্যাডে টাচ হয়েছে। এই সামান্য একটা স্পাইক, এই স্পাইকটা কিসের, এটা আম্পায়ারও কিন্তু ক্লিয়ার ছিল না। কিন্তু আম্পায়ার যখন প্রোভাইড করলো যে আরেকটা অ্যাঙ্গেল আমি দেখতে চাই, তার মানে কি সে ওই অ্যাঙ্গেলটাতে সে স্যাটিসফাইড না, যার কারণে সে আরেকটা অ্যাঙ্গেল থেকে ওই ফুটেজটা দেখতে চেয়েছিল, কিন্তু ওইটা অ্যাভেলেবেল ছিল না, তার কাছে এটাই ছিল। কিন্তু সে যখন আপনার স্যাটিসফাইড ছিল না যে এটা ব্যাট টাচ হইছে, এটা স্যাটিসফাইড না আসে, কনফার্ম না আসে, সেখানে আউট দেওয়া তার উচিত হয় না। কারণ আপনার ডাউট অফ বেনিফিট কিন্তু ব্যাটসম্যানের পক্ষে যায়, বলারের পক্ষে যায় না। আপনি যখন কনফার্ম না যে ব্যাটে টাচ হয়েছে, আপনি কিভাবে এটা আউট দিতে পারেন? এনিওয়ে, এটা আমার দৃষ্টিতে আমি ব্যাখ্যা করলাম। এখন আম্পায়ার কল তো মানতেই হবে। তারপরে আসেন পাডিক্কেল। আপনার কি বলে, কয়টা বল খেলছে? 22টা বল পর্যন্ত সে 0 রান ছিল, 23 নম্বর বলটাতে আউট হয়েছে। এখানে একটা নতুন ব্যাটসম্যানকে নিয়ে সমালোচনা করার পক্ষে আমি না। নতুন একটা ব্যাটসম্যান, সে অভিষিক্ত হয়েছে, এটা নিয়ে আমি ডিসকাশন করতে চাই না, তাকে সময় দেওয়া উচিত। তারপরে আসেন আপনার বিরাট কোহলির আউটটা হচ্ছে, বলটা যেভাবে আপনার লাফিয়ে উঠেছে, বিরাট কোহলি দ্বিধাদ্বন্দ্বে ছিল, খেলবো নাকি ছেড়ে দেব, ওই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকতে থাকতে বলটা তাকে ক্রস করে গেছে, ব্যাটের কানিতে লেগে আউট হয়ে গেছে। তারপরে যে খেলাটা টিম ইন্ডিয়া খেললো ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সেটা হচ্ছে ঋষভ পান্তের খেলাটা আমার কাছে সবসময় কি বলে ভালো লাগে, যে পজিটিভ ইন্টেন্ট সে শো করে, পজিটিভ ভাবে সে খেলে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। এই যে 37 রানের ইনিংসটা, এটা কিন্তু 37 রান আপনি এইভাবে কাউন্ট করলে হবে না, আপনার সিচুয়েশন কি ডিমান্ড করছিল সেটাও আপনার দেখতে হবে। 37 এখানে অনেক বড় ভ্যালু অ্যাড করেছে কিন্তু। তারপরে আসে এই যে ওয়াশিংটন সুন্দর 4 রানে আউট হয়ে গেছে। ওয়াশিংটন সুন্দরের পরে যে এই যে আরেকটা প্লেয়ার, এই যে নীতিশ কুমার রেড্ডি, এই নীতিশ কুমার রেড্ডির সাথে এই যে ঋষভ পান্তের পার্টনারশিপটা কিন্তু বড় রান করার ক্ষেত্রে স্বপ্ন জোগাচ্ছিল, স্বপ্ন দেখাচ্ছিল আমাদেরকে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে মোটামুটি খারাপ খেলে নেই। নীতিশ কুমার রেড্ডি আপনার 41 রান করছে, এই উইকেটের বিবেচনায় ভালো রান করছে। ঋষভ পান্ত বলেন, নীতিশ কুমার রেড্ডি বলেন, ভালো ব্যাট করছে, কিন্তু যা ধ্বংস হওয়ার, শেষ হওয়ার, নষ্ট হওয়ার শুরুতেই হয়ে গেছে আসলে টিম ইন্ডিয়ার। এই উইকেটে 200 থেকে 220 হইলে মনে হয় যে, আমার কাছে মনে হয় যে স্কোরটা আমি বলতাম যে হ্যাঁ, টিম ইন্ডিয়া ভালো ব্যাট করছে নীতিশ কুমার রেড্ডি প্লাস ঋষভ পান্ত। তারপরে পিজে আসছিলেন কি জাসপ্রীত বুমরা, তারপরে হর্ষিত রানা 7 রান করেছেন, জাসপ্রীত বুমরা 8 রান করেছেন। ওইটা জাস্ট মোটামুটি স্কোরটাকে নিয়ে গেছে আর কি। তো 150-এর ভিতরে ওই যে নীতিশ কুমার রেড্ডির 41 আর ঋষভ পান্তের ওই 37 রানটাই বলার মতো। এনিওয়ে, টিম ইন্ডিয়া 150 রানে যখন প্যাকেট হয়ে গেল, তখন অনেকের মনে সন্দেহ জাগছিল যে অনেক বেশি রানের নিচে হয়তো টিম ইন্ডিয়া চাপা পড়তে যাচ্ছে, কারণ অস্ট্রেলিয়া হয়তো এই রানটাকে ক্রস করে আরো বেশি লিড নিয়ে নেবে। যেহেতু 150 রান করার পরে যদি অস্ট্রেলিয়া যদি 250 রান করে ফেলে, তাহলে তো সেখানে আপনার কি বলে 100 রানের একটা লিড হয়ে যায়, অনেকের ধারণা ছিল এমন। তবে টিম ইন্ডিয়া যেখানে থেকে আপনার ব্যাটিং শেষ করছে, টোটালি বোলিং এসে টোটালি একটা ডিফারেন্ট ফেস তারা শো করলো, ডিফারেন্ট ক্যারেক্টার তারা শো করলো। যথারীতি জাসপ্রীত বুমরা জাস্ট ওয়াও, আগুন। তার বল যখন হচ্ছিল, সে যখন বল করছিল, প্রতিটা বলেই আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ, এই বলটাতেও উইকেট পেতে পারে সে। আরেকটা বল করতেছে, হ্যাঁ এই বলটাতেও সে উইকেট পেতে পারে। এমন মনে হচ্ছিল যে প্রতিটা বলেই উইকেট পাওয়ার সম্ভাবনা কিন্তু সে জাগিয়ে তুলেছিল। প্রতিটা বলে তার বলের লাইন, লেন্থ,
ইনসুইং, আউটসুইং, তারপরে স্লোয়ার, ভাই কোনটা রেখে কোনটা বলবো। এই মুহূর্তে শুধু জাসপ্রীত বুমরার খেলা দেখার পরে আমার একটা প্লেয়ারের কথা মনে পড়ছে, সে হচ্ছে যারা ক্রিকেট প্রেমী, ক্রিকেট লাভার, তারা একমত হবেন, ওয়াসিম আকরাম। পাকিস্তানের ওয়াসিম আকরামকে যারা চিনেন, যারা খেলা দেখেছেন, তারা হয়তো আমার সাথে একমত হবেন। অসাধারণ একটা প্লেয়ার ছিল, এক কথায় অসাধারণ। তার 6টা বলই 6 রকম করতে পারতো সে। তো আজকে এই খেলাটা দেখার পরে আমার কাছে, ওর খেলাটা, জাসপ্রীত বুমরার বল করাটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছিল যে ওয়াসিম আকরামকে আমি মনে হয় আবার দেখছি। ওই লেভেলের বল করছে সে। এনিওয়ে, জাসপ্রীত বুমরা শুরুতেই যখন উইকেট পেল, অসাধারণ তার ডেলিভারি ছিল। এলবিডব্লিউটা যদিও আম্পায়ার কি বলে আউট দিতে চায় নাই, তবে রিভিউ নিয়ে নিয়েছে। রিভিউতে দেখা গেছে যে হ্যাঁ, এটা ক্লিয়ার আউট। তারপরে আপনার আরেকটা উইকেট পেতেও পায় নাই, কারণ হচ্ছে আপনার বিরাট কোহলি যে ক্যাচটা মিস করেছে কি মানে পড়ে গেছে আর কি, অ্যাক্সিডেন্টলি ক্যাচটা ধরেছিল স্লিপে, ধরার পরে ওঠার সময় হাত ফসকে পড়ে গেল নিচে। এমনি ব্যাড লাক, এটা সবাই উদযাপন করছিল। তখন বিরাট কোহলি বললো যে না, এটা হাতে থেকে পড়ে গেছে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে বড় প্লেয়াররা সে মানে চুরি চামারি কিংবা একটু চিটিংবাজি করার কোনো চেষ্টা করে না। পড়ে গেছে ভাই, এটা পড়ে গেছে, এটা উদযাপন করে না, এটা হাতে থেকে পড়ে গেছে। ভালো লাগছে আমার কাছে। তারপরে আসেন ওই পরের ওভারে কিন্তু পর 2 বলে 2টা উইকেট যেভাবে আপনি জাসপ্রীত বুমরা তুলে নিল, অসাধারণ ভাই, এক কথায় অসাধারণ। তখন 3 রান মানে 3টা উইকেটের ভিতরে 3টা উইকেটে জাসপ্রীত বুমরা, অসাধারণ। তবে একটা কথা বলবো, মোহাম্মদ সিরাজ ওই সময়টাতে ভালো বল করে নাই। জাসপ্রীত বুমরা যখন এই সাইড থেকে আপনার চাপে রেখেছিল, প্রেসারে রেখেছিল ব্যাটসম্যানদেরকে অস্ট্রেলিয়ার, ওই সিরাজ কিন্তু ওই সময়টাতে ভালো বল করে নাই, প্রেসারে রাখতে পারে নাই। প্রেসারে রেখেছে পরবর্তীতে স্পেলে যখন আবার আসছে, ওইখানে পরে দেখলাম যে হর্ষিত রানা একটা আউটস্ট্যান্ডিং একটা ডেলিভারি ছিল, ইনসুইংটা ছিল, বল করলো আরেকটা ব্যাটসম্যানকে। ওই সময় থেকে আবার সিরাজ যখন আসলো, তখন আবার সিরাজে সেকেন্ড স্পেলে ভালো বল করছে, লাইন লেন্থ বজায় রেখে যথেষ্ট পরিমাণে কি বলে ওই জাসপ্রীত বুমরা না হলেও জাসপ্রীত বুমরা টাইপের বল করার ট্রাই করছে। উইকেট টু উইকেট, এই উইকেটে আপনার মেইন ব্যাপার হচ্ছে আপনি যদি উইকেট টু উইকেট বল করতে পারেন, ব্যাটসম্যান সেখানে পরাস্ত হবে, এলবিডব্লিউ হবে, না হয় বোল্ড হবে, না হয় কিপারের কাছে, স্লিপারের কাছে ক্যাচ দিবে। উইকেট টু উইকেট বল রাখতে হবে। টিম ইন্ডিয়া এই কাজটাই করেছে, যে উইকেট টু উইকেট বল করার ট্রাই করেছে এবং সাকসেস হয়েছে। জাসপ্রীত বুমরা দিন শেষে 4 উইকেট পেয়েছে, হর্ষিত রানা 1 উইকেট এবং মোহাম্মদ সিরাজ 2 উইকেট পেয়েছে। দিন শেষে আপনার অস্ট্রেলিয়া 67 রানে 67 রানে 7 উইকেটের পতন কিন্তু ঘটেছে। মাত্র তারা 27 ওভার খেলেছে, 27 ওভারে 67 ফর 7। টিম ইন্ডিয়া যতটুকু প্রথম ভাগে পিছিয়ে ছিল, আমি বলবো যে টিম ইন্ডিয়া এই মুহূর্তে ততটুকুই আবার লাস্ট ভাগে কিন্তু টোটালি ড্রাইভিং সিটে চলে আসছে। এমন ভাবে ড্রাইভিং সিটে আসছে, টোটালি এখন গাড়িতে ওরাই আছে। কারণ আমার কাছে মনে হয় যে লাস্ট 3 উইকেট কিন্তু আপনার পরে যাবে, কালকে লাঞ্চের আগে ফার্স্ট আওয়ারে কিন্তু ফেলে দিবে। এখানে অস্ট্রেলিয়া তাদের টিম ইন্ডিয়ার দেওয়া 150 রান তো করতেই পারবে না, সেখানে হয়তো টোটাল 100 রানের ভিতরে অল আউট হয়ে যেতে পারে, আর হয়তো 30 রান যদি করতে পারে, তো সেখানে আপনার আরো 50 রান কিন্তু টিম ইন্ডিয়ার আপনার সেভিংস থাকবে। এখানে অস্ট্রেলিয়াকে যদি আগে আগে আউট করা যায়, টিম ইন্ডিয়া আরো আপার হ্যান্ডে থাকবে। এখন এই মুহূর্তে ড্রাইভিং সিটে কিন্তু টিম ইন্ডিয়া, এটা আমি মানে 100% এই মুহূর্তে টিম ইন্ডিয়া ড্রাইভিং সিটে। কিন্তু খেলা শুরুতে কেউ যদি কি, আমার কাছে মনে হয় না কোনো মানুষ ভাবছিল যে দিন শেষে টিম ইন্ডিয়া আবার আপার হ্যান্ডে চলে আসবে, আবার টিম ইন্ডিয়া এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে। এটা কল্পনার বাইরে ছিল, টোটালি কল্পনার বাইরে। তবে আমি বলবো টিম ইন্ডিয়া এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ড্রাইভিং সিট। অস্ট্রেলিয়া যদি আগামীকাল কামব্যাক করে, যদি আরো এই 67 রানের সাথে আরো 67 কিংবা 50 রান করতে পারে, তাহলে মোটামুটি একটা ভালো পর্যায়ে আসতে পারবে। আদারওয়াইজ টিম ইন্ডিয়া যদি তাদেরকে 100 রানের ভিতরে অল আউট করে দিতে পারে, তাহলে কিন্তু ড্রাইভিং সিটে ইন্ডিয়া চলে আসবে। এবং টিম ইন্ডিয়ার উচিত হবে অস্ট্রেলিয়াকে কোনো রকম সুযোগ না দিয়ে
অল আউট করে দেওয়া 20 থেকে 25 রানের ভিতরে। আর অল আউট যদি করে দিতে পারে, ও যে রানটা সেভিংস থাকবে সেটাই টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় কি বলে হাতিয়ার হিসেবে কাজ করবে কিন্তু পরবর্তীতে সেকেন্ড ইনিংসে। কারণ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস যেভাবে ওরা গুটিয়ে গেছে, সেকেন্ড ইনিংসে কিন্তু অস্ট্রেলিয়া এরকম ভাবে গুটিয়ে যাবে না, ওরা স্ট্রংলি কিন্তু কামব্যাক করবে। ওই কামব্যাকটা যদি আপনি ফিরাতে চান ওই কামব্যাকটা, তাহলে আপনি যত বেশি পুঁজি আপনার হাতে রাখতে পারবেন ততই কিন্তু আপনার জন্য ভালো হবে। সুতরাং টিম ইন্ডিয়া যদি তাদেরকে 100 রানের নিচে 80-90 রানের ভিতরে অল আউট করে দিতে পারে, এই 50-60 রান যেটা সেভিংস থাকবে এটা অনেক বড় কাজে আসবে। কিন্তু দেখা যাক কি হয়। এই টেস্ট কখনোই আপনার 5 দিন পর্যন্ত যাবে না, আমার কাছে মনে হয় না। এই টেস্ট আপনার তৃতীয় দিনেই মীমাংসা হয়ে যাবে, হার জিত হয়ে যাবে। এই টেস্ট ড্র হবে না, 5 দিন পর্যন্ত যাবেও না, তৃতীয় দিনে এই টেস্ট কিন্তু মীমাংসা হয়ে যাবে। এখন কথা হচ্ছে টিম ইন্ডিয়া যদি শুরুতেই কালকে কাজটা করে নিতে পারে তাদের কাজটা সহজ হয়ে যাবে। আর অস্ট্রেলিয়া যদি উল্টা চেপে বসে তাহলে কিন্তু সেকেন্ড ইনিংসে অনেক বড় ধামাকা অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার জন্য, কারণ অস্ট্রেলিয়া কিন্তু কামব্যাক করবে স্ট্রংলি। এখন টিম ইন্ডিয়া কামব্যাক করার সুযোগ আছে সবারই, তবে টিম ইন্ডিয়ার কাজ একটাই, শুরুতে উইকেট তুলে নেওয়া। সাদাকে সাদা কালোকে কালো বললাম। যদি আপনাদের পছন্দ হয়, আপনাদের ভালো লাগে, তাহলে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা কি বলে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না ভাই।